সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রেক্ষাপট। আজকে আমাদের বিশেষ আয়োজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট নজরুল গবেষক, বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া কর্মী, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আতাউল্লাহ খান। জনাব মোহাম্মদ আতাউল্লাহ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্মরণে নজরুল অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তো আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, যিনি আমাদের প্রাণের কবি, আজকে তার প্রয়াণ দিবস এবং সেই উপলক্ষে আজকে অনেকগুলো কর্মসূচি হয়েছে তার কবরে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে। তো আজকে আমরা তার জীবন এবং তার দর্শন সম্পর্কে আমরা কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনবো। প্রথমেই যে তিনি যে জাতীয় কবি, কিভাবে তিনি জাতীয় কবি হয়ে উঠলেন, সেই জায়গা থেকে যদি আপনি একটু শুরুতেই বলেন। অসংখ্য ধন্যবাদ। শুরুতে আমি প্রেক্ষাপটের যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের যারা এই সময় দেখছেন সবাইকে নজরুলীয় শুভেচ্ছা। আজ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী। যদিও আমরা আক্ষরিক অর্থে তিনি ৪৯ বছর আগে মরে গেছেন, কিন্তু তিনি যতদিন পর্যন্ত পৃথিবী থাকবেন, বাংলা সাহিত্য সংস্কৃতি থাকবেন, ততদিন পর্যন্ত নজরুল অমর হয়ে থাকবেন তার লেখনীর মাধ্যমে, তার কবিতা, গান, সৃষ্টি, নাটক, চলচ্চিত্র সব কিছুর মধ্য দিয়ে। তিনি বাংলাদেশের জাতীয় কবি। এটা স্বাধীনতার পরে পরবর্তী সরকার তাকে বাংলাদেশে নিয়ে এসে অনেক কৌশল করে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। এবং এই সরকার এসে, সেটাকে বর্তমান সরকার এসে, ছাত্র জনতার বিপ্লবে গঠিত সরকার এসে ২০২৫ সালে জানুয়ারিতে একটা গেজেট প্রকাশ করে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু তার আগেও ব্রিটিশ আমলে ২৯ সালে কলকাতার আলবার্ট হলে সমগ্র বাংলার, ভারতবর্ষের কবি, সাহিত্যিক, রাজনীতিকরা মিলে তাকে অবিভক্ত বাংলার জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়। তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত আছেন। জি, উনি জীবিত থাকতে তখন অবিভক্ত বাংলার জাতীয় কবি হিসেবে ২৯ সালে ব্রিটিশ পিরিয়ডে তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। এটা হচ্ছে ঘোষণা বা গেজেট প্রকাশের বিষয় না। তিনি বাংলাদেশের জাতীয় কবি কেন? এত কবি থাকতে আজকে থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে ৭১ সালে। তারও কমপক্ষে ৪০ বছর আগে তিনি লিখলেন কি, দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে। বাংলাদেশ নামটা প্রথম তিনি নেন। এটা হচ্ছে একটা ইসলামী গজল। আরেকটি তার কবি গান আছে, সেটা হচ্ছে নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী। তাহলে তিনি শুধু বাংলাদেশ নামটা দেননি, বাংলাদেশের সীমানাও চিহ্নিত করে দিয়েছেন। সেই চরণে জলধীর বাজে নূপুর, কক্সবাজারের সমুদ্র সৈকত, আর শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী। মৌলানা ভাসানী যে বললেন আমার আসাম আমার, ত্রিপুরা আমার, তার আগে কবি নজরুল বলে গেছেন আমাদের হিমালয় থেকে আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত বাংলা। তাহলে তিনি কবিতায়, গানে, লেখনীতে যিনি বাংলাদেশ সৃষ্টির ৪০ বছর আগে বাংলাদেশের নামকরণ করে গেছেন, তাহলে তিনি যদি জাতীয় কবি না হয়, শুধু নামকরণ করেননি, তিনি দেখেন যখন বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় ১৭৫৭ সালে, আমরা ২০০ বছরে কিছু করতে পারিনি, পুরো জাতি ঘুমিয়েছিল। সে একটা ঘুমন্ত জাতিকে তিনি জাগালেন। বললেন কি, আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে কবে। তুমি কৃষককে জাগালেন, শ্রমিককে জাগালেন, জাগো জাগো নারী জাগো, বন্নিশিকা নারীদের জাগালেন। হ্যাঁ, তারপর উনি বললেন আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, বা চল 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 ঊর্ধ্বে গগনে বাজমা দল, কারোর ওই লৌহ কপাট, কিংবা আমি বিদ্রোহের অনেক ক্লান্ত। তিনি ঘুমন্ত জাতিকে জাগিয়ে তিনি ব্রিটিশকে এই উপমহাদেশ থেকে তাড়ানোর জন্য পুরা জাতিকে জাগালেন।
জাগিয়ে আপনি দেখবেন চট্টগ্রামে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, আমাদের প্রীতিলতাওয়াদদের প্রীতিলতা, এই যে তারা ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ করলেন, তখন নজরুল তাদেরকে ওখানে এই যুদ্ধের আগে, এই যে ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ করলেন তার এক সপ্তাহ আগে চট্টগ্রামে এসেছিলেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি তো সৈনিক ছিলেন, তিনি যুদ্ধের কলা কৌশল জানতেন। তিনি বিদ্রোহী কবিতা রচনার প্রকাশিত হয় জানুয়ারির 22 সালের 6 জানুয়ারি প্রকাশিত হয়, লিখেছেন কিন্তু 21 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে। এটা হওয়ার ঠিক 27 জানুয়ারি সলঙ্গা বিদ্রোহ হয়। তিনি মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে রশিদ ভাই বলে ডাকতেন, ওনাদের সাথে সম্পর্ক ছিল, অল্প 1 বছরের বড় ছোট। বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার আপনার 21 দিন পরে সলঙ্গা বিদ্রোহ হয়, সবচেয়ে বড় বিদ্রোহ। তাহলে তিনি শুধু বাংলাদেশ নাম দিলেন না, শুধু এই উপমহাদেশের বাঙালিদেরকে জাগালেন, জাগিয়ে তিনি ব্রিটিশকে এই উপমহাদেশ থেকে তাড়াতে বাধ্য করলেন। সেই কারণেই এত কবি থাকতে, এত বড় বড় কবি থাকতে, তিনি হলেন বাংলাদেশের জাতীয় কবি। এবং যত সংগ্রাম দেখেন, যত আন্দোলন সংগ্রামী নজরুলের কবিতা গান, 24-এর আন্দোলনে কিংবা 69-এর গণ অভ্যুত্থান বলেন, 6 দফা আন্দোলন বলেন, 52-এর ভাষা আন্দোলন বলেন, সব আন্দোলনের সংগ্রামে তিনি তার খুবই প্রাসঙ্গিক একমাত্র নজরুল। এই জন্য তিনি আমাদের জাতীয় কবি। ধন্যবাদ আপনাকে। তো আমরা নজরুলের জায়গাতে আমরা সবসময় নাটকে, চলচ্চিত্রে, কৃষিক্ষেত্রে সব জায়গায় আমরা তার উপস্থিতি দেখি বা তাকে আমরা অনুকরণ করি এবং আমাদের যে শক্তিটা আমরা পাই। তো তিনি যেভাবে আসলে শুরু করেছিলেন, আমরা তার শুরুটা যেভাবে দেখি যে রুটির দোকানে কাজ করা, এবং তিনি ছিলেন দুখু মিয়া। সেই যে দুখু মিয়া থেকে জাতীয় কবি হয়ে ওঠা, বা দুখু মিয়া জায়গা থেকে যদি আপনি একটু বলেন যে সে কেন তাকে দুখু মিয়া বলা হতো, এবং সত্যিই তিনি কি দুখু মিয়া ছিলেন, আপনি কি মনে করেন? তাকে দুখু মিয়া বলা হচ্ছে, এটা একটা আসলে ইতিহাস বিকৃতি। আমরা কি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি তিনি এতিম ছিলেন, তিনি মেষ চলাতেন, রাখাল বই ছিলেন, তাকে বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। অর্থাৎ আমরা অন্যান্য কবিদের যখন ইতিহাস পড়ি, তিনি এত বড় কবি, এত বড় এইসব, নজরুলকে যখন পড়ি আমাদের শিক্ষা ব্যবস্থা বলে তিনি রুটি বানাতেন, তিনি স্কুল পালিয়েছিলেন, তিনি মুয়াজ্জিন ছিলেন, এই। অথচ কখনো আমরা শিক্ষা ব্যবস্থা বলি না যে কি বাঙালি জাতির জাগরণের কবি নজরুল, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা নজরুল, কৃষকের নজরুল, নারীর নজরুল এবং মানবিক নজরুল, তিনি সুফি নজরুল। তিনি তার যে এতগুলি দিক, সেগুলি আমাদের পাঠ্য বইয়ে নাই। বলা আছে কি তিনি দুখু মিয়া, তিনি উনি যে কাজী, আগে কাজী আমাদের আজকে গত কয়েকদিন আগে, গতকাল মনে হয় 25 জন বিচারক শপথ নিয়েছিলেন রাষ্ট্রের চতুর্থ হচ্ছে আমাদের বিচারকরা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে স্পিকার এবং চিফ জাস্টিস, এরপর হচ্ছে বিচারকরা। সেই কাজী ছিলেন হচ্ছে তার পূর্বপুরুষজন। তার আপনি চেহারা দেখেন, কত একদম একদম রাজবংশের মতো, তার সন্তান নাতি এদেরকে দেখেন রাজবংশের মতো, তাই না? তার পূর্বপুরুষ ছিলেন কাজী। ব্রিটিশের বিরুদ্ধে আপনার বিহারে যখন 1800 সালের একটা যুদ্ধে পরাজিত হলেন, আর ওখানে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হলো, আন্দোলনে পরাজিত হলে পরাজিত শক্তির কি দশা হয় আমরা 24-এ দেখেছি, পলাইয়ে যায়। তখন তারা ওখান থেকে আপনার পাটনা থেকে, বিহার থেকে পালিয়ে তারা চলে আসলেন কোথায়? 24 পরগনায়। তখন আমরা যেমন রোহিঙ্গারা যেমন পালিয়ে আসে কোথায়? জঙ্গলে আশ্রয় নিলেন, বাংলাদেশে উখিয়া টেকনাফে আশ্রয় নিলেন। তখন কলকাতার ওই যেখানে ছিলেন 24 পরগনা, ওইটা ছিল একদম অনাবাদী জায়গা। ওখানেও যারা পলায় টলায় আসতেন ওখানে আবাদ করতে দিতেন, তাদেরকে ওখানে জায়গা দেওয়া হলো, ওখানে থাকলেন। তাহলে তার পূর্বপুরুষ ছিল কাজী, বিচারক। সেখান থেকে চলে এসে তারা এখানে আশ্রয় নিলেন, এখানে এসে অবস্থান নিলেন পালিয়ে ব্রিটিশের ভয়ে। এখানে এসে তারা আবার এখানে তার পূর্বপুরুষ তার কাজী ছিলেন, ইমামতি করেছেন, রুটি বানিয়েছেন, সেটা কোনো কাজকে তিনি ছোট মনে করেননি। তিনি ইমামতি করেছেন, মুয়াজ্জিনগিরি করেছেন, নাটক অভিনয় করেছেন, চলচ্চিত্র অভিনয় করেছেন, নাটক লিখেছেন। কিন্তু তাকে যে দুখু মিয়া বলা হয়, তিনি সংগ্রামী, তিনি আজীবন সংগ্রামী। তিনি সাংবাদিকতা করেছেন, যেমন ইনি ইচ্ছা করলে, আমরা অনেক প্রসঙ্গক্রমে বলি, আমরা অনেক সাংবাদিক দেখেছি। সেদিন একজন আমাদের
সাংবাদিক মারা গেলেন বিভূরঞ্জন দা। তার আদর্শ চিন্তা চেতনা আমার ভিন্ন হতে পারে, তিনি একজন সৎ সাংবাদিকতার প্রতিকৃত ছিলেন। জি নজরুলও তেমন কোনো আপোষ করেননি, যখন তার মতো তিনি বিগত সরকারের পক্ষে বহু লিখেছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা যে নেয়নি তার প্রমাণ হচ্ছে তার মৃত্যু। অথচ গত সরকারের আমলে 16 বছরে কতজনে কতভাবে চাটুকারি করে পত্রিকার মালিক হয়েছেন, চ্যানেলের মালিক হয়েছেন। কবি নজরুলও চাইলে সেরকম রুটির দোকানে চাকরি না করেও এই তিলে তিলে বিনা চিকিৎসায় মারা না গিয়েও তিনি কি হতে পারতেন, অজস্র সম্পদের মালিক হতে পারতেন, ব্রিটিশ থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন। কিন্তু তিনি সত্যকে, দেশকে, মাটি, মানুষকে, মানবতাকে ভালোবেসেছিলেন। তাহলে উনি আসলে দুঃখ মিয়া ছিলেন, উনি দুঃখকে বরণ করে নিয়েছিলেন, তিনি দুঃখকে স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন। এবং তিনি বলেছেন, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান। সেই দারিদ্রতাকে অজেয় করেছে, অমর করেছে এবং খ্রিস্টের সম্মান দিয়েছে। জি ধন্যবাদ। তো সাংবাদিকতার কথা আপনি নিয়ে আসলেন, তো নজরুলের যে সাংবাদিকতা বা তার যে সাংবাদিকতার যে নীতি এবং আদর্শ এবং সেখানে যে স্যাক্রিফাইস, এই জায়গাগুলো থেকে যদি আপনি একটু তুলে ধরেন। আচ্ছা দেখুন, আমরা জানি রুটির দোকানের কথা বলেছেন, সেখান থেকে তিনি সৈনিক জীবনে গেলেন, সৈনিক জীবনে ছিলেন খুব অল্প সময়। সেখান থেকে তিনি ফিরে এসে কলকাতায় আসলেন। আয়সা প্রথমেই আমাদের বাংলাদেশের কিংবদন্তি মোজাফফর আহমদ সাহেব তার কাছে আসলেন। আয়সা তিনি নবযুগ পত্রিকায় যুক্ত হলেন 22 সালে, এবং নবযুগ পত্রিকায় তিনি লেখাজোখা শুরু করলেন, তার কবিতা প্রবন্ধ প্রকাশ হতে লাগলো এবং নবযুগ খুব পপুলার হয়ে গেল। এরপরে তিনি আবার নবযুগ ছাড়লেন, তিনি ধূমকেতুতে যোগ করলেন, পরবর্তীতে লাঙ্গলে, গণবাণীতে কাজ করলেন, কিন্তু মৃত্যুর আগে আবার সে নবযুগে ফিরে গেলেন। তার শত শত পত্রিকায়, সাপ্তাহিক, দৈনিক মিলে, সাময়িকী মিলে কয়েক শতাধিক পত্রিকায় তিনি লেখাজোখা করেছেন, কিন্তু মূলত সাংবাদিকতা করেছেন এই 4টা পত্রিকায়, গণবাণী, লাঙ্গল, আমাদের নবযুগ, আবার শেষ হচ্ছে নবযুগে। তিনি নবযুগে সর্বশেষ যখন সাংবাদিকতা করেন, যখন 42 সালে তিনি নিষ্ক্রিয় হয়ে গেলেন, অক্ষম হয়ে গেলেন, তার লেখা বন্ধ হয়ে গেল, নবযুগও বন্ধ হয়ে গেল। এবং মুসলিম সাংবাদিকদের মধ্যে তিনি প্রথম কিংবদন্তির সাংবাদিক। আমরা কিছুদিন আমাদের বেশ কিছু পত্রিকায়, মানে খুব ছোট করে পত্রিকা বের হয়, মানে ছোট ছোট করে নিউজ করা। কবি নজরুল অনেক বড় নিউজকে খুব ছোট করে, বক্তব্য ঠিক রেখে খুব ছোট করে নিউজ করা, আধুনিক সাংবাদিকতার প্রতিকৃত হচ্ছে নজরুল। এই কাজটা করতেন। তিনি কখনো সত্যে আপোষহীন ছিলেন। তার লেখনীর কারণে ব্রিটিশরা তাদের শাসন ক্ষমতার ইতি টানতে বাধ্য হয়েছিলেন। তিনি কিন্তু শুধু কবিতা লেখার কারণে কিন্তু অ্যারেস্ট হননি, তিনি সাংবাদিকতার কারণে, তার লেখনী পত্রিকায় ছাপার কারণে, তার কবিতা প্রবন্ধ সাংবাদিকতার কারণে তাকে কিন্তু বারবার কারাগারে যেতে হয়েছে ব্রিটিশরা। সুতরাং তিনি কারাগারকে, তার ওই হালুয়া রুটির চেয়ে কারাগারকে তিনি পছন্দ মনে করেছেন। অর্থাৎ সত্য লিখে, মানুষের পক্ষে লিখে, অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে লিখে যদি কারাগারও যেতে হয়, যদি বিনা চিকিৎসা মারা যেতে হয়, সেটাকে তিনি পছন্দ করেছেন। তিনি কখনো আপোষ করেননি। তিনিও সাংবাদিক ছিলেন। সেরকম কিছু সাংবাদিক ছিল বলে 24 হয়েছে। আমাদের এখনো সেই রকম নজরুলের আদর্শের সাংবাদিক আছেন, জি আছেন বলে আজকে 24 হয়েছে, আছেন বলে 71 হয়েছিল, আছেন বলে 91 হয়েছিল। এখনো নজরুলের চেতনায়, দর্শনের সাংবাদিক আছেন, কিন্তু সংখ্যায় কম। আমরা যারা সাংবাদিকতা করি, আমার খুবই কষ্ট লাগে। আমি একজন আমিও সংবাদকর্মী। আজকে নজরুলের মৃত্যুবার্ষিকীর নিউজটা কে কতটুকু করেছেন, কে সম্পাদকীয় লিখেছেন, কে উপসম্পাদকীয় লিখেছেন, একটা আর্টিকেল লিখেছেন, সাংবাদিক নজরুলও সাংবাদিক ছিলেন, আমরাও সাংবাদিক। আজকে গণমাধ্যমে আমি ধন্যবাদ জানাই কালের সমাজকে, আজকে নজরুল স্মরণে এত বড় একটি আলোচনা সভা করেছেন। কয়টা চ্যানেল করেছে? কয়েকটি চ্যানেল করে, কয়েকটি পত্রিকা একটু করে জায়গা দেয়, হয়তো কয়েকটা পত্রিকা আজ নজরুলের মৃত্যুবার্ষিকী,
অথচ যেই নজরুল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সকল আন্দোলনে সংগ্রামে তার অনন্য ভূমিকা, সেই জাগরণের কবি, সাম্যের কবি, মানবতার কবি, মানবিক কবি, কৃষকের কবি, শ্রমিক কবি, সেই কবিকে জন্য আমাদের সংবাদপত্রে জায়গা হয় না। তিনি সৈনিক ছিলেন 1 বছর, 22 সাল থেকে 42 সাল পর্যন্ত 20টা বছর তার জীবনের মূল পেশা বলে আমরা বলবো সাংবাদিক নজরুল। আমি তাকে কবি নজরুল বা সুফি নজরুল বা অসাম্প্রদায়িক চেতনার নজরুল, তার পেশা ছিল 22 সাল থেকে 42 সাল পর্যন্ত সাংবাদিকতা। আমরা মনে করি নজরুল হচ্ছে যত না জাতীয় কবি, তিনি একজন সাংবাদিক নজরুল হিসেবে আমরা খ্যাতি মনে করি। তাহলে আমরা আশা করব এই যুগের যারা সংবাদপত্রের যারা মালিক আছেন, সংবাদপত্র সেবীরা আছেন, সম্পাদক আছেন, সাংবাদিক আছেন, আমরা যারা কলম সৈনিক আছি, আমাদের উচিত নজরুলকে শ্রদ্ধা করা, নজরুলের স্মরণ করা, নজরুল চর্চা করা এবং নজরুল চেতনায়, সাম্য সম্প্রীতির চেতনায় নিজেকে গঠন করা। তো কবি নজরুল যে অসাম্প্রদায়িক যে বিষয়টি মানে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি যেভাবে বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে বা শ্যামা সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে তার ব্যাপ্তি ছড়িয়ে দিয়েছেন, এই যে তার সাহিত্য ভাণ্ডার তার মধ্যে, এই জায়গা থেকে যদি আপনি একটু আলোচনা রাখেন। বলেন, তার কাছে হচ্ছে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল ভেদ, পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। তার কাছে মানুষ হচ্ছে বড়। তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন, তিনি গজল লিখেছেন, কাওয়ালি লিখেছেন, তিনি হিন্দুদের জন্য লিখেছেন, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের লিখেছেন, কিন্তু দিন শেষে তিনি মুসলিম। তিনি বলেছেন কি, আল্লাহ আমার প্রভু, আমার নেহি নেহি ভয়, মুহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, তিনি শুনো শুনো ইয়া ইলাহি আমার মোনাজাত। তিনি আল্লাহর কাছে বলেছেন, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার। বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তিনি লিখেছেন কখন? তিনি যখন বুলবুল মারা যায়, তার দাফনের টাকা ছিল না, এর কাছে প্রকাশক, এর কাছে যায়, ওর কাছে যায়, কেউ টাকা দেয় না, অল্প করে দিল হয় না। এক প্রকাশকের কাছে গেলেন, বলে তুমি একটা গান লিখে দাও, আমি তোমার টাকা দিতে পারি। তখন তিনি লিখলেন কি, ঘুমিয়ে আছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুল। সেই বুলবুল নিয়ে গান লিখলেন, তা টাকা পেলেন। উনি অনেকগুলি গান তখন ছিল, যখন আপনি দেখবেন ইসলামী সঙ্গীত যখন লেখা হয়, আমাদের আব্বাস উদ্দিন কিংবদন্তি, তিনি অনেকবার অনুরোধ করলেন, কাজীদা আপনি তো অনেক গান লিখেন, শ্যামা সঙ্গীত লিখেন, মুসলমানদের জন্য একটা গান লিখেন না। ও যে এটা কি প্রকাশকরা বের করবে, যারা ক্যাসেটের বের করেন, প্রযোজনা প্রচারা ক্যাসেট বের করবে? বলে দেখো, তুমি যদি অনুমতি নিতে পারো ভগবত বাবু থেকে, ভগবত বাবু তখন তার সবচেয়ে বড় ক্যাসেট বের করে গান প্রকাশক ছিলেন, গানের প্রডিউসার ছিলেন। একবার বললেন, বলছে এটা তো কিনবে না, আমি তো ব্যবসা করতে বসছি, এটা তো কিনবে না। বহুদিন পরে একবার ভগবত বাবু রাজি হলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো দেখি নিয়ে আসো, দেখি একটা দুইটা নিয়ে আসো। তখন আব্বাস উদ্দিন খুব খুশিতে গেলেন, গিয়ে তার নজরুল পান আর চা পছন্দ করতেন, পান টান নিয়ে এসে দিলেন, কাজীদা ভগবত বাবু রাজি হয়েছেন, আপনি যদি একটা গজল লিখলেন। তখন বলছে, আমি একটু নামাজ পড়ি, তাহলে আপনি লিখেন। তখন তাকে জায়নামাজ দিলেন, তখন জায়নামাজ দিলেন, নামাজ পড়লেন, আইসে দেখলেন যে কি, তিনি গান রেডি। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, এই যে নামাজ, জায়নামাজ দিলাম, এই গান লিখলেন। এবং তিনি তখন লিখলেন, অমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, প্রথম ক্যাসেট বের হলো। এই গানটা, যেটা না হলে আমাদের ঈদ হয় না, মুসলমানরা ঈদ ছাড়া, বাঙালিরা ঈদ করে, বাংলা ভাষাভাষী যারা আছে ঈদ করে না, এই গান তখন লিখলেন তিনি। তখন ইসলামী সঙ্গীত চালু ছিল না, এইটা হওয়ার পর থেকে ক্যাসেট, ইসলামী সঙ্গীত ক্যাসেট। তখন তিনি অনেকগুলি অনুরোধে গান লিখতেন টাকার জন্য, তার তো লেখনী দিয়ে সংসার চলতো। তখন এই যে যারা প্রডিউসাররা, তারা বলতেন যে আমার সিনেমার জন্য এই গান লেখেন, আমার এইটা নিয়ে এই গান লেখেন, শ্যামা সঙ্গীত লিখেন। এই টাকার জন্য অনেক গান লিখেছেন উনি।
অভাবের সংসার ছিল, লিখেই তাকে সংসার চালাতে হতো। এই জন্য বিভিন্ন অনুরোধে আপনারা এখনো দেখবেন যে ভাই এইটার উপর একটু একটা আর্টিকেল লেখেন তো, এই ফিল্মে এই ধরনের একটা গান চাই, সিকোয়েন্স এই একটা গান লিখে দেন। জি। তাকে এভাবে বলা হতো, তিনি টাকার জন্য অনেক গান লিখেছেন, এইগুলি হচ্ছে এই ধরনের। আর তিনি, তার কাছে মানুষ বড়, মানুষই হচ্ছে বড় মানুষ। কারণ আমাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন, কিন্তু তার বিশ্বাসের জায়গায়, ধর্মের জায়গায় তিনি ঠিক ছিলেন। তো আমরা দেখেছি যে কবি নজরুল অনেক আগে বলেছেন যে বিশ্ব দেখব আমি আপন হাতের মুঠোয় ভরে, কিন্তু আজকে আমরা স্মার্টফোনের মাধ্যমে মুঠোর মাঝেই সারা বিশ্বকে দেখি। এই যে এত আগে তিনি এই চিন্তা করলেন, মানে এই চেতনাটা কিভাবে সম্ভব? দেখুন, উনি অনেক বড় বিজ্ঞানী ছিলেন। পরিবেশ নিয়ে ওনার যে প্রবন্ধগুলি, আজকে আমরা যদি পরিবেশ ধ্বংস করি তাহলে এই পৃথিবী বাসযোগ্য অযোগ্য হয়ে যাবে, সেই প্রবন্ধগুলি আজকে হচ্ছে। তিনি যে এই সংকল্প কবিতা, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাখি, এই কবিতা আপনিও পড়েছেন, আমিও পড়েছি। সেখানে তিনি বললেন কি, আমরা আজ থেকে কিছুদিন আগে আমরা যে স্মার্টফোনে কথা বলবো, গুগলে সব কিছু পাবো, এটা তো আমরা স্বপ্ন দেখি নাই। কিন্তু তিনি 100 বছর আগে বলছেন কিন, পাতাল ফুরে নামবো নিচে, উঠবো আমি আকাশ পুরে, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আজকে আমরা মোবাইলে সারা পৃথিবী দেখছি, ধর্ম, কর্ম, নেগেটিভ, পজিটিভ, আপনি যা চাইবেন তা পাচ্ছি। এটা উনি 100 বছর আগে উনি বলেছেন, বিশ্বটাকে দেখবো আমি। উনি বিজ্ঞানী ছিলেন। শুধু তাই নয়, তিনি নারীর অধিকার নিয়ে, কোনো পুরুষ, আমরা বেগম রোকেয়ার কথা জানি, তিনি নারীদের কথা বলেছেন নারী হয়ে, কিন্তু একজন পুরুষ নারী অধিকারের কথা বলেছেন, জাগো নারী জাগো বন্নিশিকা। এবং তিনি বলছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই দিন সুদূরে নয়, এই কবিতার শেষ লাইন হচ্ছে কি, সেই দিন সুদূরে নয়, যেদিন ধরণী গাইবে পুরুষের সাথে নারীরও জয়। আজকে নারীরা, আজকে দেখেন ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে নারীর জয় জয়কার। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দুজনে নারী ছিলেন, নারীরা এখন সব কিছু, আজকে সচিবালয়ে যাবেন অনেক সচিব নারী, সে নারীর জয়গান গিয়েছেন নজরুল। কুলিদের, কুলি মজুর, শ্রমিকের কথা বলেছেন তিনি নজরুল। সেদিন দেখিনু রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল ফেলে, চোখ ফেটে এলো জল, জগৎ জুড়ে এভাবে কত মার খাবে দুর্বল। তিনি কুলিদের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, কৃষকের কথা বলেছেন, শিশুদের কথা বলেছেন, হ্যাঁ, তিনি শিশুদের বলেছেন, তরুণের কথা বলেছেন, নারীর কথা বলেছেন, তরুণের কথা বলেছেন, প্রবীণের কথা বলেছেন। আপনি দেখবেন, আপনি কিছুক্ষণ ধরে যদি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করছি না, আপনি একজন তরুণ লোক 1 ঘন্টা রবীন্দ্রসঙ্গীত শুনেন, আপনার ঝিমুনি আসবে। একদম 80 বছরের বৃদ্ধ কতক্ষণ নজরুল সঙ্গীত শুনেন, টকবগে তরুণ হয়ে যাবে, শরীর গরম হয়ে যাবে। আমি প্রবীণদের একটা অনুষ্ঠানে তখন বললাম, আপনারা যখন ঝিমুনি আসবে, মনে হয় আপনি প্রবীণ মনে হবে, কিছুক্ষণ 2টা নজরুল সঙ্গীত শুনবেন, কারা রইল কপাট, হ্যাঁ, শুনেন, মুসলিম আমি সংগ্রামী আমি, বা আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহিব, নজরুল সঙ্গীত কতক্ষণ শুনবেন, আপনাকে মনে হয় যে 80 বছরের বৃদ্ধকে টকবগে তরুণ মনে হবে। এ হচ্ছে নজরুল। তো বর্তমানে বাংলাদেশে যে নজরুলের চর্চা যেটি হচ্ছে, বা নজরুলকে নিয়ে যে আলোচনা বা তার প্রতি যে সম্মান প্রদর্শন, এটা আমরা রাষ্ট্রীয়ভাবে বা বেসরকারিভাবে বা জনগণের মধ্যে আসলে আমরা কতটুকু করতে পারছি? আচ্ছা দেখুন, আপনি বলেছিলেন দুঃখমিয়া, আমাদের পাঠ্য বইতে কি কোথাও লেখা আছে বাংলাদেশ নামকরণটা নজরুলের, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা নজরুল, তিনি ঘুমন্ত জাতিকে জেগেছিলেন, লেখা হচ্ছে উনি রুটি বানাইতেন, স্কুল থেকে পালাই গেছেন, উনি গরিব দুঃখী, এটা কি ইতিহাস? কিন্তু অন্যান্য কবিদের ইতিহাস যখন বলি আমরা, অন্যান্য কবিদের জীবনীতে, এই জীবনীটা শিখে দেওয়া হচ্ছে আমাদের ব্রিটিশ আমলে, এই জীবনীটা শিখে দেওয়া হচ্ছে আমাদের আগের সরকারগুলি, আমাদের এইভাবে নজরুলকে যত ছোট করা যায়, নজরুলকে সৃষ্টিকর্তা যত বড় করেছেন, কিছু মানুষ চেষ্টা করেছে তাকে ছোট করা, হেয় করা, তাকে কি আজকে নজরুল চর্চা হয় না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নজরুলকে না পড়ে বাংলা সাহিত্যে মাস্টার্স করতে পারবেন, অপশনাল। আপনি শিক্ষাতে নজরুলের জীবনীটাকে আপনাকে বলতে হবে, নজরুল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের জাগরণের কবি, সকল আন্দোলন সংগ্রামী তিনি এই জীবনীতে তাকে নেই। আজকে দেখেন উনি বলেছেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। ছাত্ররা 52 করেছে, 91 করেছে, 24 করেছে ছাত্ররা,
ওই নতুনের কেতনুরে কালবৈশাখীর জ্বর তোরা সব জয়ধ্বনি কর, কিংবা কে আছো জওয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ। তিনি তরুণদের কথা বলেছেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। ছাত্রদল বলতে তিনি ছাত্র সমাজকে বুঝিয়েছেন, সকল ছাত্র। কয়টা ছাত্র সংগঠন আজকে নজরুলের মাজারে গেলেন? কয়টা ছাত্র সংগঠন নজরুলকে নিয়ে সারা দেশে অনুষ্ঠান করেছে? কয়টা ছাত্র সংগঠন নজরুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, নজরুল নিয়ে উৎসব করা, নজরুলের দর্শন নিয়ে চর্চা করা, কয়টা ছাত্র সংগঠন করেছে? অত তিনি গর্ব করে বলেছেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। ছাত্ররাই শক্তি, ছাত্র সমাজ। আমরা বলবো ছাত্ররা যেন, তরুণরা যেন নজরুল চর্চা করে, এবং শিক্ষা ব্যবস্থায় নজরুলকে যেন তার জীবনীটা যথাযথ করা হয়। এবং নজরুল উৎসব, নজরুলের মৃত্যুদিনে, জন্মদিনে নজরুল চেতনাকে করার জন্য রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে, গতকাল বিকাল পর্যন্ত আমি চার্জ করতেছি নজরুলের আগামীকাল মৃত্যুবার্ষিকী, কোনো পত্রিকা নেই। রাত 8টা-9টার পর 2-1টা পত্রিকায় নিউজ করতেছে কি আগামীকাল নজরুলের মৃত্যুবার্ষিকী। আমরা অনেক ছোট ছোট বিষয়গুলিকে নিয়ে আমরা অনেক হাইলাইট করি। আমি আবারও বলবো, তিনি সাংবাদিক ছিলেন। সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা যেন নজরুলকে যথাযথ মূল্যায়ন করে, কারণ উনি সাংবাদিকতা করেছেন আজীবন। এই হচ্ছে আমাদের সরকার, সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন, সাংস্কৃতিক সংগঠনগুলি আছেন, নজরুল চর্চাকারী প্রতিষ্ঠানগুলি আছেন। আজকে আমি নজরুলের মাজারে গিয়েছি, সাকুল্যে হয়তো 70-80টা সংগঠন এসেছে, এবং সর্বোচ্চ 50 জন 100 জন করে লোক এসেছে। কোনো শৃঙ্খলা নেই। অথচ নজরুলের উৎসব, আপনি যখন দেন ইরানের কবি হাফিজের মাজারে লোকের ঢল, আমাদের এই 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার যেমন লোক আসে, এই তাহলে নজরুলের চেতনার বাংলাদেশ। যদি আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা সাংস্কৃতিকভাবে স্বাধীন হয়েছি, আমাদের আকাশ স্বাধীন, আমাদের আব্বাস উদ্দিন হারিয়ে যাচ্ছে, লালন, জসিমউদ্দিন, লালন, জারি, সারি, ভাটিয়ালি হারিয়ে যাচ্ছে। তাহলে আমাদের সাংস্কৃতিক আগ্রাসন রুখতে হলে দেশজ সংস্কৃতির বিকাশ করতে হবে, বাংলা সংস্কৃতির বিকাশ করতে হবে, বাংলা চর্চা করতে হবে। আর বাংলা সংস্কৃতি বললে আমাদের জাতীয় কবির কাছে ফিরে যেতে হবে। আমি সাংস্কৃতিক মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি সহ, এবং নজরুল চর্চাকারী যারা আছেন, নজরুলকে চেপে রাখার একটা কৌশল আছে। কারণ নজরুল হচ্ছে সবসময় বিরোধী দলের কবি, বিদ্রোহী কবি, সরকারের বিরুদ্ধে কারারই লৌহ কপাট, শিকল পরা চল। বিরোধী দলের পছন্দ হচ্ছে নজরুল, সরকারের দলের পছন্দ নাই। এই জন্য কোনো সরকার, সেই ব্রিটিশ আমল থেকে বলেন, পাকিস্তান আমল থেকে বলেন, এই পর্যন্ত কোনো সরকার নজরুলকে খুব বেশি ভালোবাসেন কিন্তু চর্চা করেন না। জি, নজরুলকে চর্চা করে না, ভালোবাসে, খুব ভালোবাসি, চর্চা করে না। কারণ সেই নজরুল হচ্ছে মজলুমের কবি, সাম্যের, নিরীহ মানুষের কবি, শ্রমিকের কবি, মজুরের কবি, নির্যাতিত মানুষের কবি। তো নির্যাতন করে কারা? সরকার করে, ক্ষমতাসীনরা করে। এই জন্য নজরুল সবসময় কি মানে কম চর্চা হয়, নজরুলের চর্চা কম হয়, নজরুল পাঠ কম হয়, যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকে না। সবসময় বিরোধী দলই নজরুলকে ভালোবাসা, চর্চা করে। আমি চাইবো সরকার যেন নজরুলকে চর্চা করে এবং নজরুলের সঠিক জীবনীটা, সঠিক ইতিহাসটা যেন তুলে আনে। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর আলোচনা উপস্থাপনা করেছেন আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আজকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের এই পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রিয় দর্শক, আসুন আমরা যদি সাম্যের পৃথিবী গড়তে চাই, সম্প্রীতির পৃথিবী গড়তে চাই, মানবিক পৃথিবী গড়তে চাই, এবং সুফি পৃথিবী গড়তে চাই, মানুষের পৃথিবী, তাহলে ফিরে যেতে হবে আমাদের জাতীয় কবির কাছে, নজরুলের কাছে। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেক্ষাপট, নজরুল স্মরণে বিশেষ আয়োজন। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।